কল্পনা করুন আপনি একটি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছেন। আপনার নিচে কিছুই নেই, শুধু অন্ধকার। আপনি তলা দেখতে পাচ্ছেন না, আপনি জানেন না ওখানে কি আছে। এখন কল্পনা করুন সেই পাহাড়টি বাস্তব, এবং এটি মাত্র কয়েকশো ফুট নয়, প্রায় 7 মাইল সরাসরি নিচে অন্ধকারের মধ্যে নেমে গেছে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায়নি। এটাই সমুদ্রের তল, এবং মানব ইতিহাসের বেশিরভাগ সময় ধরে আমরা ধরে নিয়েছিলাম এটি শূন্য, একটি মৃত অঞ্চল, চাপ, ঠান্ডা আর নির্বতার একটি বর্জ্যভূমি যেখানে কিছুই টিকে থাকতে পারে না। আমরা ভুল ছিলাম, সামান্য ভুল নয়, বিপর্যকরভাবে, লজ্জাজনকভাবে, সম্পূর্ণরূপে ভুল। কারণ বিজ্ঞানীরা গত 50 বছর ধরে যা আবিষ্কার করে চলেছেন, ধীরে ধীরে, নিঃশব্দে, খুব কম আড়ম্বর ছাড়াই, তা হল সমুদ্রের তল পুরো পৃথিবীর সবচেয়ে জটিল, সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ পরিবেশগুলোর একটি। সেখানে পর্বতমালা আছে যা হিমালয়ের চেয়েও দীর্ঘ। সেখানে আগ্নেয়গিরি আছে যেগুলো হাজার হাজার বছর ধরে একটানা অগ্ন্যুৎপাত করে চলেছে। সেখানে নদী আছে, আসল নদী, যেগুলো সমুদ্রের তলদেশ বরাবর প্রবাহিত হচ্ছে নিজস্ব তীর ও নিজস্ব স্রোত নিয়ে। এবং সেখানে কাঠামো আছে, উঁচু, প্রাচীন, জটিল কাঠামো, যেগুলো দেখলে মনে হয় যেন শহর। মানুষের তৈরি শহর নয়, কিন্তু তবুও শহর। এটি পৃথিবীর তলদেশে যা বাস করে তার গল্প। সমুদ্র পৃথিবীর পৃষ্ঠের প্রায় 71% ঢেকে রেখেছে। এটি এমন একটি সংখ্যা যা বেশিরভাগ মানুষ আগে শুনেছেন, কিন্তু এটি আসলে কি বোঝায় তা খুব কমই মনে গেঁথে যায়। এর মানে হলো আমাদের গ্রহের সংখ্যাগরিষ্ঠ অংশ, সংখ্যাগরিষ্ঠ পানির নিচে, এবং সেই বিশাল জলের জগতের মধ্যে মানুষ 20%-এরও কম অন্বেষণ করেছে। কিছু অনুমান সংখ্যাটি 5%-এর কাছাকাছি রাখে। একটু ভাবুন এটা নিয়ে। আমাদের নিজেদের সমুদ্রের তলদেশের চেয়ে মঙ্গল গ্রহের পৃষ্ঠের আমাদের কাছে ভালো মানচিত্র আছে। আমরা সৌরজগতের বাইরের প্রান্তে অনুসন্ধান যান পাঠিয়েছি। আমরা অন্য একটি গ্রহে রোভার নামিয়েছি। আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথের দিকে দূরবীন তাক করেছি। এবং তবুও সমুদ্রের তল, এই আমাদের নিজের গ্রহেই, আমাদের কাছে প্রায় সম্পূর্ণ অজানা রয়ে গেছে। কারণটি সহজ, এবং এটি সেই গভীরতাগুলিকে এত রহস্যময় করে তোলে। চাপ। সমুদ্রে প্রতি 10 মিটার নামলে চাপ 1 বায়ুমণ্ডল বাড়ে। পৃষ্ঠে চাপ 1 বায়ুমণ্ডল। আপনার উপরের বায়ুর ভার। 100 মিটার গভীরতায় এটি 11 বায়ুমণ্ডল। 1000 মিটারে এটি 100 বায়ুমণ্ডল। মারিয়ানা ট্রেঞ্চের একদম তলায়, যে কোনো সমুদ্রের গভীরতম বিন্দুতে, চাপ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে যা অনুভব করেন তার চেয়ে 1000 গুণেরও বেশি। এই ধরনের চাপ শুধু সাবমেরিন চূর্ণ করে না, এটি ধারণাও চূর্ণ করে, এটি কৌতূহলও চূর্ণ করে। কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে ধারণা ছিল যে কিছুই সেই পরিস্থিতিতে বেঁচে থাকতে পারবে না। এবং তারপর আমরা দেখতে শুরু করলাম। গভীর সমুদ্রের প্রথম প্রকৃত আভাস পাওয়া গেল 1960 সালে, যখন দুজন মানুষ ট্রিয়েস্তে নামক একটি যানে চড়ে মারিয়ানা ট্রেঞ্চের তলায় নামলেন। তাদের নাম ছিল ডন ওয়ালশ ও জ্যাক পিকার। যাত্রায় প্রায় 5 ঘন্টা লাগল। যখন তারা অবশেষে সমুদ্রের তলায় অবতরণ করলেন, পৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার নিচে, তারা কিছুই পাবেন না বলে আশা করেছিলেন। পরিবর্তে তারা একটি চ্যাপ্টা মাছ পেলেন, শুধু ওখানে বসে আছে, পৃথিবীর সবচেয়ে গভীর স্থানের মেঝেতে। একটি মাছ, শান্তভাবে এমন পরিস্থিতিতে বিদ্যমান যা জীবনকে অসম্ভব করে দেওয়ার কথা। ওয়ালশ পরে বলেছিলেন এটি তার জীবনের সবচেয়ে চমকপ্রদ মুহূর্তগুলির একটি। কারণ জীবনের সীমা সম্পর্কে, জীবন কোথায় থাকতে পারে এবং পারে না সে সম্পর্কে, তারা যা মনে করতেন সবকিছু সেই মুহূর্তে ভুল প্রমাণিত হয়েছিল। কিন্তু এটি ছিল শুধু শুরু। প্রকৃত আবিষ্কারগুলি এলো 17 বছর পরে, 1977 সালে, যখন নর নামক একটি গবেষণা জাহাজে থাকা সমুদ্রবিজ্ঞানীদের একটি দল গালাপাগোস দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তল জরিপ করছিল। তারা হাইড্রোথার্মাল ভেন্ট খুঁজছিল, সমুদ্রের তলে ফাটল যেখান দিয়ে পৃথিবীর অভ্যন্তরের তাপ পানিতে বের হয়। তারা কিছু আকর্ষণীয় ভূতত্ত্ব পাওয়ার আশা করেছিলেন। পরিবর্তে তারা যা পেলেন তা পৃথিবীতে জীবনের নিযম নতুনভাবে লিখে দিল। ভেন্টগুলি বাস্তব ছিল, এবং সেগুলি ছিল অসাধারণ। অতি উত্তপ্ত পানির স্তম্ভ, কখনো কখনো 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় পৌঁছানো, সমুদ্রের তল থেকে চিমনির মতো উপরে উঠছে। কিন্তু সেই চিমনিগুলিকে ঘিরে, তাদের চারপাশে ঘন সম্প্রদায়গুলিতে যেগুলি থাকার কথা ছিল না, ছিল প্রাণী। বিশাল টিউব ওয়ার্ম, কিছু 2 মিটারেরও বেশি লম্বা।
দৈত্যাকার ক্লাম, চিংড়ি, কাকডা, ঝিনুক, তাদের সবাই সম্পূর্ণ অন্ধকারে, চূর্ণকারী চাপে, এমন পানিতে বাস করছে যা একজন মানুষকে জ্যান্ত সেদ্ধ করে ফেলত এবং সমৃদ্ধ হচ্ছে। কিভাবে? উত্তরটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে বিজ্ঞানীদের এটি সম্পূর্ণরূপে মেনে নিতে বছরের পর বছর লেগে গেল। এই প্রাণীগুলি সূর্যালোক থেকে বাঁচছিল না, তারা পৃথিবী থেকে বাঁচছিল। এই সম্প্রদায়গুলিতে খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে থাকা ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করত না, তারা রাসায়নিক সংশ্লেষণ করত। ভেন থেকে বের হওয়া রাসায়নিকগুলিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করত। হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, পৃথিবীর বেশিরভাগ জীবনের জন্য বিষাক্ত পদার্থ, এই জীবগুলির জন্য ছিল খাবার। এটিই ছিল প্রথম বাস্তুতন্ত্র যা কখনো আবিষ্কৃত হয়েছিল, যার সূর্যের সাথে কোনো সম্পর্ক নেই, এবং এটি সবকিছু বদলে দিল। কারণ যদি জীবনের বেঁচে থাকার জন্য সূর্যালোকের প্রয়োজন না হয়, তাহলে যেখানেই রাসায়নিক শক্তি ও পানি আছে সেখানেই জীবন থাকতে পারে। এর মানে জীবন বৃহস্পতির চাঁদ, ইউরোপার বরফের নিচের সমুদ্রে থাকতে পারে। এর মানে জীবন মঙ্গলের ভূত্বকের গভীরে থাকতে পারে। এর মানে মহাবিশ্ব, যা আমরা ধরে নিয়েছিলাম প্রায় সম্পূর্ণ নিষ্প্রাণ, আসলে আমাদের কল্পনার বাইরের জীবে পরিপূর্ণ হতে পারে। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখানে পৃথিবীতে আবিষ্কারগুলি সবে শুরু হয়েছিল। পরের কয়েক দশকে সাবমেরিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে এবং গভীর সমুদ্র অন্বেষণ আরও পদ্ধতিগত হওয়ার সাথে সাথে সমুদ্রের তল থেকে যে চিত্র উঠে আসছিল তা ক্রমশ আরও অসাধারণ হয়ে উঠছিল। গালাপাগোসের হাইড্রোথার্মাল ভেন্টগুলি অনন্য ছিল না, সেগুলি সর্বত্র ছিল। মধ্যসমুদ্র শৈলশিরা বরাবর হাজার হাজার বিশাল জলের নিচের পর্বতমালা, যা বেসবলের সেলাইয়ের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। এবং প্রতিটি ভেন্ট ছিল নিজস্ব একটি জগৎ, প্রতিটিতে নিজস্ব অনন্য জীব সম্প্রদায় ছিল, প্রায়শই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। প্রজাতি যা সম্পূর্ণ বিচ্ছিন্নতায় বিবর্তিত হয়েছিল, সেই বিশেষ ভেন্টের নির্দিষ্ট রসায়ন, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট গভীরতার সাথে মানিয়ে নিয়ে বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যে গভীর সমুদ্র কোনো প্রান্তর ছিল না, এটি ছিল ক্ষুদ্রাবাস স্থলের একটি মোজাইক, প্রতিটি একটি অনন্য বাস্তুতন্ত্র, প্রতিটি সম্ভাব্যভাবে এমন প্রজাতি ধারণ করছে যা বিজ্ঞান কখনো দেখেনি। সংখ্যাগুলি হতবাক করা হয়ে উঠল। অনুমান করা হয় যে গভীর সমুদ্রে 5 লক্ষ থেকে 1 কোটি প্রজাতি রয়েছে যা কখনো বর্ণনা করা হয়নি। কিছু গবেষক মনে করেন সংখ্যাটি আরও বেশি। প্রতিবার নতুন অভিযান নিচে যায়, এমন প্রাণী নিয়ে ফিরে আসে যা কোনো বিদ্যমান বিভাগে ফিট করে না। চোখহীন জিনিস, শতাধিক চোখওয়ালা জিনিস, অন্ধকারে জ্বলে এমন জিনিস, নিজের আলো তৈরি করে এমন জিনিস, পাথরের ভেতরে বাস করে এমন জিনিস, পাথর খায় এমন জিনিস, সমুদ্রের তলে এত দীর্ঘ সময় বসে আছে যে শত শত বছরের পলল দিয়ে ঢাকা এবং তবুও জীবিত। কিন্তু প্রাণীগুলি যতটা অসাধারণ, তারা গভীর সমুদ্রের সবচেয়ে দৃশ্যমানভাবে চমকপ্রদ জিনিস নয়, সেটি হবে কাঠামোগুলি। 2000 সালে গবেষকদের একটি দল আটলান্টিক মহাসাগরে একটি হাইড্রোথার্মাল ভেন্ট ক্ষেত্র আবিষ্কার করেন, যার নাম দেন লস্ট সিটি। গালাপাগোস এবং অন্যান্য মধ্যসমুদ্র শৈলশিরায় পাওয়া ব্ল্যাক স্মোকার ভেন্টগুলির বিপরীতে লস্ট সিটির ভেন্টগুলি ছিল সাদা কার্বনেট খনিজের উঁচু সাদা স্তম্ভ, কিছু 60 মিটার উঁচু, সমুদ্রের তল থেকে প্রাচীন মন্দিরের স্তম্ভের মতো উঠে আসছে। সবচেয়ে উঁচু কাঠামো, যার নাম গবেষকরা পোসেইডন রেখেছেন, 18 তলা উঁচু এবং কমপক্ষে 30,000 বছর ধরে বেড়ে চলেছে। 30,000 বছর। পোসেইডন তৈরি হতে শুরু করার সময় মানুষ এখনও শিকারী সংগ্রাহক ছিল। মিশরের পিরামিড 25,000 বছর ভবিষ্যতে ছিল। রোমান সাম্রাজ্য আরও 29,000 বছর পরে আসত। এবং এই কাঠামো, এই সাদা টাওয়ার আটলান্টিক মহাসাগরের তল থেকে উঠে আসছে। ইতিমধ্যে সেখানে ছিল, ইতিমধ্যে বাড়ছিল, ইতিমধ্যে অণুজীব ও রসায়নের নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি করছিল, যা পৃষ্ঠের সবকিছু থেকে সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরিচালিত হয়। লস্ট সিটিও অনন্য নয়। এরপর থেকে অন্যান্য সমুদ্র অববাহিকায় একই ধরনের কাঠামো পাওয়া গেছে, এবং প্রতিবার যখন সেগুলি আবিষ্কৃত হয়, প্রথমবার যে বিজ্ঞানীরা সেগুলি দেখেন তাদের একই প্রতিক্রিয়া হয়, একটি হতবাক নীরবতা, তারপর একই শব্দ। শহর বুদ্ধিমান সত্তাদের তৈরি বলে নেয়, বরং আকারের কারণে, জটিলতার কারণে, জীবনের ঘনত্বের কারণে, এই অনুভূতির কারণে যে আপনি এমন কিছু দেখছেন যার নিজস্ব যুক্তি আছে, নিজস্ব সংগঠন আছে,
নিজস্ব প্রাচীন ইতিহাস আছে, যা মানুষ যা কিছু তৈরি করেছে তার চেয়ে বহু বছর পূর্ণ। তারপর আছে কোল্ড সিপ। কোল্ড সিপ হল সমুদ্রের তলের এলাকা যেখান থেকে হাইড্রোজেন সালফাইড, মিথেন এবং অন্যান্য হাইড্রোকার্বন সমৃদ্ধ তরল ধীরে ধীরে পলির মধ্য দিয়ে উপরে উঠে আসে। হাইড্রোথার্মাল ভেন্টগুলির বিপরীতে, সেগুলি অতি উত্তপ্ত পানির নাটকীয় স্তম্ভ তৈরি করে না। সেগুলি শান্ত, আরও সূক্ষ্ম, কিন্তু সেগুলি যা উৎপন্ন করে তা সমানভাবে অসাধারণ। কোল্ড সিপের চারপাশে গবেষকরা এত ঘন, এত জটিল, এত প্রাচীন জীব সম্প্রদায় পেয়েছেন যে সম্প্রদায় শব্দটি তাদের ন্যায় বিচার করতে পারে না। মেক্সিকো উপসাগরের কোল্ড সিপে টিউব ওয়ার্ম আছে, যেগুলির বয়স 250 বছরেরও বেশি বলে অনুমান করা হয়। যুক্তরাষ্ট্রের চেয়ে পূর্ণ। 1000 বছর ধরে ক্রমাগত বসবাসকৃত ক্লাম বিছানা আছে। মাইক্রোবিয়াল ম্যাট আছে, ব্যাকটেরিয়ার বিশাল, সমতল কার্পেটের মতো বৃদ্ধি, যা সমুদ্রের তলের একর একর ঢেকে রাখে এবং এমন রাসায়নিক তৈরি করে যা কোনো পৃষ্ঠের জীব কখনো সম্মুখীন হয়নি। এবং সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্যভাবে আছে ব্রাইন পুল। একটি ব্রাইন পুল ঠিক যেমন শোনায়, সমুদ্রের তলে বসে থাকা অত্যন্ত লবণাক্ত পানির একটি পুল। কারণ ব্রাইন আশেপাশের সমুদ্রের পানির চেয়ে অনেক বেশি ঘন, এটি মেশে না। এটি শুধু সেখানে বসে থাকে, সমুদ্রের তলের একটি গর্তে, একটি স্পষ্ট পৃষ্ঠ এবং এমনকি ছোট ঢেউ নিয়ে। সমুদ্রের তলে জলাশয়। সাবমার্সিবলগুলি যখন প্রথম এই পুলগুলির মুখোমুখি হয়েছিল, তখন ভেতরের বিজ্ঞানীদের প্রতিক্রিয়া, তাদের নিজেদের বিবরণ অনুযায়ী, ছিল সম্পূর্ণ বিভ্রান্তির। তারা পানির নিচে ছিলেন, এমন কিছু দেখছিলেন যা একটি তীরের মতো মনে হচ্ছিল, একটি সৈকত, একটি দৃশ্যমান পৃষ্ঠ ও মৃদু ঢেউ সহ একটি জলাশয়। শুধু তারা ইতিমধ্যেই পানির নিচে ছিলেন। এটি পানির নিচে মানে কি সে সম্পর্কে প্রতিটি স্বজ্ঞাত অনুভূতিকে লঙ্ঘন করেছিল। এই ব্রাইন পুলগুলির কিছুকে গবেষকরা হতাশার জ্যাকুজি বলেন, কারণ যে কোনো প্রাণী সেগুলিতে পড়লে অতিল বনাক্ত, অক্সিজেন বঞ্চিত পানিতে তাৎক্ষণিকভাবে মারা যায়। পুলের কিনারাগুলি কাকড়া ও মাছের দেহে ভরা, যারা খুব কাছে চলে এসেছিল। এবং তবুও এখানেও, এমন পানির পুলেও যা তার স্পর্শ পাওয়া প্রায় সবকিছুকে মেরে ফেলে, জীবনপথ খুঁজে নেয়। নির্দিষ্ট অণুজীব ব্রাইনেই সমৃদ্ধ হয়, এমন পরিস্থিতিতে বাঁচে যা পৃথিবীর প্রায় প্রতিটি অন্য জীবের জন্য মারাত্মক হবে। গভীর সমুদ্রেও পর্বত আছে। ছোট ন্যায় মধ্যমহাসাগর শৈলশিরা ব্যবস্থা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এটি 65,000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত, পুরো পৃথিবীর চারপাশে 1.5 গুণেরও বেশি। এর বেশিরভাগ সম্পূর্ণ পানির নিচে, সম্পূর্ণ অনাবিষ্কৃত এবং সাধারণ জনগণের কাছে প্রায় সম্পূর্ণ অজানা। মধ্যমহাসাগর শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গগুলি আশেপাশের সমুদ্রের তল থেকে প্রায় 3 কিলোমিটার উপরে উঠেছে। স্থলভাগের অনেক পর্বতের সমতুল্য, কিন্তু মাইলের পর মাইল পানির নিচে লুকানো। শৈলশিরা বরাবর সমুদ্রের তল ক্রমাগত তৈরি হচ্ছে। পৃথিবীর আবরণ থেকে ম্যাগমা ফাটলের মধ্য দিয়ে উপরে ওঠে, নতুন পাথরে ঠান্ডা হয় এবং বিদ্যমান সমুদ্রের তলকে দুই দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াটি প্লেট টেকটোনিক্স চালায়, মহাদেশের ধীর পিষে যাওয়া নড়াচড়া, যা কোটি কোটি বছর ধরে পৃথিবীর মুখ নতুন করে গড়ছে। সমুদ্রের তল স্থির নয়, এটি ভূতাত্ত্বিক কার্যকলাপে জীবন্ত, ক্রমাগত নিজেকে নবায়ন করছে। সেখানে বাঁচতে শেখা জীবগুলির জন্য ক্রমাগত নতুন আবাসস্থল তৈরি করছে। এবং যেখানে সমুদ্রের তল ধ্বংস হচ্ছে, যেখানে একটি টেকটোনিক প্লেট সাবডাকশন জোনে আরেকটির নিচে পিছলে যাচ্ছে, সেখানে পৃথিবীর গভীরতম স্থানগুলি। মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে ওয়ালেস ও পিকার তাদের ঐতিহাসিক অবতরণ করেছিলেন, সেগুলির মধ্যে গভীরতম, কিন্তু একমাত্র নয়। টোঙ্গা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ, কুরিল কামচাটকা ট্রেঞ্চ, সবগুলি এমন গভীরতায় নেমে গেছে যা এভারেস্টকে বিনম্র দেখায়। সবগুলি এমন জীবন ধারণ করছে যা আমরা সবে বুঝতে শুরু করেছি। ব্যারেলাই মাছ নামে একটি প্রাণী আছে যা 400 থেকে 2000 মিটার গভীরতায় গভীর সমুদ্রে বাস করে। এটি স্বচ্ছ, আপনি তার মাথার ভেতর দেখতে পারবেন। তার চোখ, তার স্বচ্ছ খুলির মধ্য দিয়ে উপরের দিকে নির্দেশ করা দুটি উজ্জ্বল সবুজ নল, পৃষ্ঠ থেকে 1000 ফুট পানির মধ্য দিয়ে ফিল্টার হওয়া সূর্যালোকের ক্ষীণ আভার বিপরীতে উপরে সাঁতরানো প্রাণীদের অস্পষ্ট ছায়া শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সামনে সরাসরি শিকারের উপর ফোকাস করতে, সেই চোখগুলি সামনের দিকে ঘুরাতে পারে। এটি চিরন্তন গোধূলির এক জগতে বাস করে, সবেমাত্র দেখতে পাওয়া প্রাণী শিকার করতে 1000 ফুট পানির মধ্য দিয়ে ভ্রমণ করা আলো ব্যবহার করে। অ্যাঙ্গলারফিশ নামে একটি মাছ আছে।
অ্যানিমেটেড চলচ্চিত্রে উপস্থিত হওয়ার মতো যথেষ্ট বিখ্যাত, যা গভীর সমুদ্রের পরম অন্ধকারে শিকার আকর্ষণ করতে তার মাথা থেকে ঝুলে থাকা বায়োলুমিনেসেন্ট টোপ ব্যবহার করে। স্ত্রী অ্যাংলার ফিশটি হল টোপওয়ালা। পুরুষটি নাটকীয়ভাবে ছোট, প্রায় স্ত্রীর 40 সেন্টিমিটারের তুলনায় 1 সেন্টিমিটারেরও কম। পুরুষ যখন স্ত্রীকে খুঁজে পায়, সে তার শরীরে কামড় দেয় এবং স্থায়ীভাবে একীভূত হয়। তার সংবহনতন্ত্র তার সাথে মিলে যায়, তার চোখ ও অভ্যন্তরীণ অঙ্গগুলি অবন্মিত হয়। সে কার্যকরভাবে একটি প্রজনন উপাঙ্গ হয়ে যায়, একটি পরজীবী যা তার আশ্রয়দাতার রক্তপ্রবাহ থেকে পুষ্টির বিনিময়ে শুক্রাণু সরবরাহ করে। একই সময়ে একটি স্ত্রীর সাথে একাধিক পুরুষ একীভূত হতে পারে। ভারত মহাসাগরের হাইড্রোথার্মাল ভেন্টে একটি চিংড়ি আছে যার কোনো চোখ নেই, অবশিষ্টাংশ চোখ নয়, ছোট চোখ নয়, কিন্তু একেবারেই কোনো চোখ নেই। তার জায়গায় তার পিঠ বরাবর আলো সংবেদনশীল টিস্যুর একটি স্ট্রিপ আছে, যা ভেন্ট নিজেই নির্গত ক্ষীণ ইনফ্রারেড বিকিরণ শনাক্ত করতে পারে। এটি প্রচলিত অর্থে দেখে না, এটি আলো অনুভব করে। এটি এমন এক জগতে তাপ বিকিরণ ব্যবহার করে নেভিগেট করে যেখানে অন্য সব আলো অনুপস্থিত। এগুলি প্রান্তিক ঘটনা নয়, এগুলি বিরল অসঙ্গতি নয়। গভীর সমুদ্র এরকম প্রাণীতে পরিপূর্ণ, এত আজব, পৃষ্ঠে বাস করা যে কোনো কিছু থেকে এত আলাদা যে তাদের প্রথমবার দেখলে মেরিন বায়োলজির চেয়ে প্রথম সম্পর্কের মতো মনে হয়। এবং তবুও এর সমস্ত অদ্ভুততার জন্য গভীর সমুদ্র ভঙ্গুর। সাম্প্রতিক বছরগুলিতে গভীর সমুদ্র খনন অর্থনৈতিকভাবে কার্যকর হয়ে উঠায়, ইলেকট্রিক যানবাহন ও স্মার্টফোন ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে ব্যবহৃত বিরল মাটির খনিজের চাহিদা বাড়ায়, কোম্পানিগুলি সমুদ্রের তলকে একটি নিষ্কাশনযোগ্য সম্পদ হিসেবে দেখতে শুরু করেছে। গভীর প্রশান্ত মহাসাগরের নডিউল ক্ষেত্রগুলিতে কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ ও তামার বিশাল মজুদ রয়েছে, যা যদি পৃষ্ঠে আনা যায় তাহলে অত্যন্ত মূল্যবান হবে। সমস্যা হল সেই নডিউল ক্ষেত্রগুলিতে ও তার আশেপাশে বাস করা বাস্তুতন্ত্রগুলি পৃথিবীর সবচেয়ে ধীরে বাড়া ও সবচেয়ে ঝুঁকিপূর্ণগুলির মধ্যে। সেখানে বাস করা জীবগুলি প্রতি 1000 বছরে মিলিমিটার হারে বৃদ্ধি পায়। আলুর আকারের একটি নডিউল তৈরি হতে 1 কোটি বছর লাগতে পারে। এই কাঠামোগুলির চারপাশে গড়ে ওঠা সম্প্রদায়গুলি সামুদ্রিক শসা, ভঙ্গুর তারা, মাইক্রোবিয়াল ম্যাট এমন একটি সময়রেখায় বিদ্যমান যা মানবীয় উপলব্ধির এতটাই বাইরে যে প্রাচীন শব্দটিও তা ধারণ করতে পারে না। যদি সেই সম্প্রদায়গুলি খনির দ্বারা ধ্বংস হয়, এবং খনন সেগুলি ধ্বংস করবেই, সেগুলি পুনরুদ্ধার হবে না। একজন মানুষের জীবদ্দশায় নয়, 100 মানুষের জীবদ্দশায় নয়। ক্ষতি আমাদের প্রজাতির কাছে গুরুত্বপূর্ণ যে কোনো সময়রেখায় স্থায়ী হবে। আমরা এমন কিছু ধ্বংস করার দ্বারপ্রান্তে আছি যা আমরা বুঝি না, যে সম্পদের জন্য আমরা অন্য জায়গায় খুঁজে পেতে পারি, এমন জায়গায় যা আমরা সবেমাত্র দেখেছি। সমুদ্রের তল শূন্য নয়, এটি কখনো ছিল না। এটি পৃথিবীর সবচেয়ে জটিল ব্যবস্থাগুলির একটি। মহাদেশের চেয়ে পুরনো, রেইনফরেস্টের চেয়ে জৈবিকভাবে বৈচিত্র্যময়, পৃষ্ঠ থেকে আমরা যা দেখতে পাই তার চেয়ে ভূতাত্ত্বিকভাবে বেশি সক্রিয়। এতে 30,000 বছর ধরে বেড়ে চলা কাঠামো আছে। সূর্যালোক কখনো স্পর্শ করেনি এমন বাস্তুতন্ত্র আছে, জীবনের সংজ্ঞা নতুন করে লেখে এমন জীব আছে, এবং আমরা এটি বুঝতে সবে শুরু করেছি। প্রতিটি অভিযান নিচে গিয়ে পাঠ্যপুস্তকে নেই এমন কিছু নিয়ে ফিরে আসে। প্রতিটি ডাইভ এমন একটি প্রাণী প্রকাশ করে যার নাম দেওয়া হয়নি, এমন একটি কাঠামো যা মানচিত্রে নেই, এমন একটি রসায়ন যা বিশ্লেষণ করা হয়নি। সমুদ্রের তল সত্যিকারের অর্থে পৃথিবীর শেষ মহান সীমান্ত, এবং মহাকাশের বিপরীতে, অন্য গ্রহের বিপরীতে, আগ্নেয়গিরির ভেতরের বা সূর্যের পৃষ্ঠের বিপরীতে, এটি এমন একটি জায়গা যেখানে আমরা আসলেই যেতে পারি। আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে যে এটি দেখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ অন্ধকারে সবকিছুর তলায় যা আছে তা শূন্য নয়, কখনো ছিল না।